আমার না খুব জোরে খিদে পেয়েছে। তুমি আমার জন্য যে দুধটা রেখেছো সেটা আমাকে দেবে চলো না মা। আমার যে খুব জোরে খিদে পেয়েছে। মারে, একটু অপেক্ষা কর। এখন যে আমি থালা বাসনগুলো মাজছি, এইগুলো মেজে ঘষে নিয়ে তারপর দুধটা আমি গরম করে দেব। তুই খেয়ে নিস রে মা। মা, তুমি এখন আমার দুধ গরম করে দাও। আমার যে খুব জোরে খিদে পেয়েছে, আমি কোনো কথা শুনবো না। আমার এক্ষুনি দাও। মারে, এমনভাবে জেদ করিস না মা। এখন যে এই থালা বাসনগুলো আমি মাজা ঘষা করছি, এগুলো ফেলে কিভাবে যাই বলতো? তুই একটুখানি অপেক্ষা কর না মা। আচ্ছা ঠিক আছে মা, তাহলে তুমি থালা বাসন মাজো। আমি তার চেয়ে বরং ছোট মায়ের কাছে গিয়ে বলি আমার দুধ গরম করে দিতে। হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো হবে। তার চেয়ে বরং তুই তো ছোট মায়ের কাছে যা, গিয়ে বল একটু দুধ গরম করে দিতে। দেখ, ও তোর দুধ গরম করে দেবে, আর তুই খেয়ে নিস রে মা। তারপর ছোট্ট কুসুম তার ছোট মায়ের কাছে যায়, আর কবিতা তখন তার ঘরে বসেছিল। ছোট মা, আমাকে একটু দুধ গরম করে দাও না। আমার যে খুব জোরে খিদে পেয়েছে। কিন্তু কুসুম, আমি তোকে কি করে এখন দুধ গরম করে দেই বলতো? আমার সেই কখন থেকে মাথাটা ধরেছে, আমি একদম মাথা তুলতে পারছি না রে। তোকে আমি কি করে দুধ গরম করে দেব? তুই একটা কাজ কর, আমি নয় পরে দেব তোকে দুধ গরম করে। কিন্তু ছোট মা, আমার তো সেই কখন থেকে খিদে পেয়েছে। মাঝে ওদিকে কাজকর্ম করছে, তাই তো দিতে পারলো না। আর তোমার কাছে এসেছি যাতে তুমি একটু দুধ গরম করে দিলে আমি খেতে পারি। আমার না খুব জোরে খিদে পেয়েছে। তাহলে কুসুম, তুই একটা কাজ কর, তুই একটুখানি অপেক্ষা কর। তোর মায়ের কাজকর্ম সারা হয়ে গেলে তারপর নয় দুধ গরম করে দেবে, আর তখন নয় খেয়ে নিস, বুঝেছিস? আমি না দিতাম, আমার খুব মাথাটা ধরেছে, কি করে দিই বলতো? আমি এখন দিতে পারবো না। তারপর ছোট্ট কুসুম মনমরা হয়ে সে আবার তার মায়ের কাছে চলে যায়। কি রে মা, তোর এত তাড়াতাড়ি দুধ খাওয়া হয়ে গেল? দুধ তো গরম, তাহলে এত তাড়াতাড়ি খেলি কি করে রে? মা, আমি এখনো দুধ খাইনি। আমি তো ছোট মায়ের কাছে গিয়ে দুধ চেয়েছিলাম, কিন্তু ছোট মায়ের যে মাথা খুব ধরেছে, তাই আমাকে দুধ গরম করে দিতে পারেনি। বলল যে তোর মা আসলে সেই করে দেবে। তাই জন্য আমি আবার তোমার কাছে চলে এসেছি মা। আচ্ছা ঠিক আছে মা, একদম মন খারাপ করিস না। আমার তো হয়ে এসেছে, এই থালা বাসনগুলো মেজে নিয়ে তারপর তোকে দুধ গরম করে দেব। তুই খেয়ে নিস মা, আর একটুখানি অপেক্ষা কর মা। এতক্ষণ যখন অপেক্ষা করেছি, আর সামান্যটুকুর অপেক্ষা কর তো দেখি। অন্যদিকে কবিতা সে তার ঘরে বসে বসে বলতে থাকে, কত শখ, আমাকে বলে নাকি দুধ গরম করে দিতে। আমারও তো খেয়ে দে কাজ নেই, ওই কালির মেয়ের নাকি দুধ গরম করে খাওয়াবো। না না, এবার আমাকে কিছু একটা করতে হবে। আমার তো ভালো ভালোই কথা, এদিকে আমার শাশুড়ি মা গলে একদম জল হয়ে গেছে। না না, এমনভাবে ওদেরকে এই বাড়িতে বসে বসে খাওয়ালে হবে না। এমন উপায় বের করতে হবে, এই বাড়ি ছাড়া করতে হবে এই দুজনকে। তারপর কবিতা সে রান্নাঘরে যায়, রান্নাঘরে যা দুধ ছিল সব দুধ দিয়ে সে পায়েস বানাতে থাকে। কিছুক্ষণ পর মাধব যখন কাজ থেকে বাড়িতে ফিরে আসে, তখন কবিতা তার শাশুড়ি মা এবং তার বরকে সেই পায়েসটা খেতে দেয়। সেই পায়েস খেয়ে সবাই তাকে খুব প্রশংসা করে। অন্যদিকে তারা সে রান্নাঘরে যায় তার মেয়ের জন্য দুধ গরম করতে, আর তখন সেখানে গিয়ে দেখে সেখানে কোনো দুধ ছিল না, একটা পাত্রে শুধু পায়েস বানানো রাখা ছিল। কবিতা, রান্নাঘরে যা দুধ ছিল তুমি সব দুধ দিয়েই পায়েস বানিয়েছো? হ্যাঁ দিদি, আমি সব দুধ দিয়ে পায়েস বানিয়েছি, অনেক সুস্বাদু হয়েছে। কিন্তু কেন দিদি, কি হয়েছে? কিন্তু ওটা তো কুসুমের জন্য রেখেছিলাম দুধটা, যাতে ওই দুধটা গরম করে দিলে ও খেতে পারে। ও যে খুব জোরে খিদে পেয়েছে, আর তুমি কোনো কিছু না জিজ্ঞাসা করে সেই সবটুকু দুধ দিয়ে তুমি পায়েস বানিয়ে ফেললে। কিন্তু দিদি, দুধটুকু নিয়ে পায়েস বানিয়েছি তো কি হয়েছে বলো তো? কুসুমের যে অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে, সে যে দুধ খাওয়ার কথা বলছিল, কিন্তু ও তোমার কাছে গিয়েছিল যাতে তুমি ওকে একটু দুধ গরম করে দিতে পারো, কিন্তু তোমার মাথা ধরেছে বলে তাকে তুমি দুধ গরম করে দিতে পারোনি। আর এখন এখন এসে তুমি সেই দুধটুকু নিয়েই পায়েস বানিয়ে ফেলেছো। হ্যাঁ হ্যাঁ দিদি, ও তো আমার কাছে এসেছিল, বলছিল যে দুধ গরম করে দেওয়ার কথা, কিন্তু তখন না আমার খুব মাথা ধরেছিল, তাই দিতে পারিনি। তাই কিছুক্ষণ পর উঠে দেখলাম আমার মাথাটা একটু কমেছে ধরা, তাই জন্য আমি পায়েস বানালাম। কিন্তু আমি ভেবেছি হয়তো তুমি ওকে দুধ গরম করে খাইয়ে দিয়েছো।
দেখো কবিতা, তুমি পায়েস বানিয়েছো সেটা খুব ভালো কথা, তাতে আমার কোনো যায় আসে না। কিন্তু তুমি তো এটা জানো যে বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, সে তো দুধ খায়। তাহলে তাহলে তোমার তো একটুখানি দুধ তো তুলে রাখা উচিত ছিল। সে খুব রেগে যায় এবং মনে মনে অনেক কষ্ট পায়। তার মেয়ে কুসুম একটু দুধ খাওয়ার কথা বলেছিল, কিন্তু সে দুধটুকু পায়নি। তুমি কবিতাকে এমনভাবে কথা কেন শোনাচ্ছ শুনি? ও কি জানে নাকি যে তোমার মেয়ে এখনো দুধ খায়নি? আর একটা কথা বলি, এখানে কবিতার কি দোষ আছে বলো তো? সে তার বরের জন্য ভালোবেসে একটু পায়েস বানিয়েছে, তাতে ক্ষতিটা কি? হ্যাঁ, দেখুন মা, আমি ওকে কোনো কথা শোনাচ্ছি না। আমি সব সময় দেখেছি ওকে কোনো কিছু কথা বললে আপনি ওর হয়ে কথা বলেন। হ্যাঁ, আমি মানছি আমি কালো, আমি কুৎসিত, সেই কারণে এই পরিবারের কেউ আমাকে পছন্দ করে না, সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে। কিন্তু আমার ছোট একরক্তি মেয়ে, তার কি দোষ আছে? সে তো কালো না, তাহলে তাহলে সে কেন এরকমভাবে খিদের জালে ছটপট করবে? তার ভাগের দুধ সে পায়নি। তারার এমন কথা শুনে কবিতা কান্নার নাটক করতে থাকে, আর কবিতার কান্না দেখে মাধব তখন বলতে থাকে, তারা, তুমি এমনভাবে কবিতাকে কেন কাঁদাচ্ছ? তুমি কি কবিতাকে একদম সহ্য করতে পারো না? সেইখানে তুমি এমনভাবে কবিতাকে কথা শোনাচ্ছ। আমি আর কবিতা দুজন দুজনকে ভালোবাসি বলে সেটা তোমার সহ্য হচ্ছে না, তাই না? হ্যাঁ রে খোকা, তুই একদম ঠিক কথা বলেছিস। আজকের এর রাগ দেখো, রাগ একদম মাথায় চড়ে গেছে। জানি না পরবর্তীকালে যদি এমন রাগ দেখাই কি কি তাণ্ডব করবে তা কে জানি। হ্যাঁ মা, আপনি একদম ঠিক কথা বলেছেন। একে দেখে তো আমার নিজেরই ভয় লাগছে। জানি না রাগের মাথায় কি করে বসবে আর না বসবে। কিন্তু মা, আপনি বলুন তো, ওই দুধটুকু নিয়ে আমি শুধু পায়েস বানিয়েছি, তারপরেও আমাকে এতগুলো কথা শোনাচ্ছে। কবিতা আবার সবার সামনে কান্নার নাটক করে। তবে দেখ খোকা, তোকে একটা কথা বলি, এই কালে আমার সুন্দরী নতুন বৌমাকে এমনভাবে কাঁদিয়েছে, এর তো কোনো একটা শাস্তি পাওয়া দরকার। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথা বলেছ। এই কালীভূতি কবিতাকে এমনভাবে কাঁদিয়ে ও কি পার পেয়ে যাবে নাকি? মা, তুমি বলো, এই কালীভূতিকে কি শাস্তি দেব? দেখ বাবা, এই কালীকে মারধর করলে চলবে না। এ মার খেয়ে খেয়ে একদম ওর সয়ে গেছে। একে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করতে হবে। না না মা, আমাকে এই ঘর থেকে তাড়িয়ে দেবেন না মা। এই ঘর ছেড়ে আমি কোথায় যাব বলুন তো? যাওয়ার মতো যে আমার কোনো জায়গা নেই মা। আমি আমি এক্ষুনি কবিতার কাছে ক্ষমা চেয়ে নেব। না না কালী, এবার যে তোকে শাস্তি পেতেই হবে। চলে যা, চলে যা এই বাড়ি ছেড়ে, আর সাথে করে তোর মেয়েকে নিয়ে যা। এই বাড়িতে তোকে আর যেন না দেখতে পাই। না না মা, এমনটা করবেন না মা। আমাকে মাফ করে দিন মা, মাফ করে দিন। আমাকে আমাকে এই বাড়িতে ফেলে রাখুন মা। আমি আর কিচ্ছু বলবো না মা, কিচ্ছু না। এমনভাবে তারা কাঁদতে কাঁদতে বলতে থাকে, তাকে যেন বাড়ি থেকে না বের করে দেওয়া হয়। এইসব দেখে কবিতা বলতে থাকে, মা, দিদিকে এমনভাবে বাড়ি থেকে বের করবেন না মা। কবিতা, তুমি তারা হয়ে একদম কথা বলবে না। তারা যে তোমাকে কাঁদিয়েছে সেটা কিভাবে মেনে নেওয়া যায়? আমি তোমাকে বুঝি গো, বুঝি যে তুমি আমাকে কত ভালোবাসো, সেইখানে তুমি আমার চোখে জল দেখতে পারছো না। শোনো, আমি একটা কথা বলি, এদেরকে এমনভাবে বাড়ি থেকে বের না করে আমাদের ওই গোয়াল ঘরে এদেরকে রেখে দিলে কেমন হয় বলো তো? তাহলে বাড়ির সব কাজগুলো করতে পারবে, আর এদিকে ওদের খাওয়া দাওয়ারও কোনো অসুবিধা হবে না। তাহলে ওখানেই থাকবে, কি বলো? কবিতার এমন প্রস্তাবে মাধব এবং মালতী রাজি হয়ে যায়, কিন্তু তারা ঠিক বুঝতে পেরেছিল যে কবিতা তাদেরকে আলাদা করার জন্য সেই গোয়াল ঘরে পাঠাচ্ছে। কিন্তু এদিকে তারার কোনো কিছু করার ছিল না, সে যে নিরুপায়। তারপর তারা এবং তার মেয়ে মিলে সে গোয়াল ঘরে চলে যায়। এদিকে ছোট্ট কুসুম বুঝতে পারছিল না যে তারা কেন গোয়াল ঘরে আছে, তার বাবা তাদেরকে গোয়াল ঘরে রাখার অনুমতি কেন দিয়েছে। এদিকে তারা ওই বাড়িতে গিয়ে সংসারের সব কাজ সারে, আর সব কাজ সারার পরও তাকে তেমনভাবে খেতে দিত না। খুব অল্প তারাকে তার মেয়েকে খেতে দিত। আর এদিকে মহারানী হয়ে বসে আছে কবিতা। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে একদিন, শোন কালীভূতি, এক্ষুনি তোকে জঙ্গলে যেতে হবে, আর তাড়াতাড়ি জঙ্গলে গিয়ে কিছু কাঠকুটো কেটে নিয়ে আয় দেখি তো। একদম পুরো কাঠকুটো উনুন সালে নেই, যা দেখি। কিন্তু মা, আমি একা জঙ্গলে কি করে যাব? এমনভাবে জঙ্গলে যাওয়া যায় নাকি বলুন তো মা? যদি কোনো হিংস্র জন্তু জানোয়ার থাকে, তাহলে তাহলে যে ওদের পেটে চলে যাব। সে তো খুব ভালোই হবে যদি তুই কোনো হিংস্র জীবজন্তুরের পেটে যাস। সব থেকে বেশি খুশি তো আমি হব, কারণ তোর মুখটা আর আমার দেখতে হবে না। এমন কালো ভূতি মুখ নিয়ে আর সকাল সকাল আমাদের বাড়িতে আসতে হবে না, বুঝেছিস? যা যা, তোর মেয়েকে নিয়ে এক্ষুনি যা দেখি।
আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি জঙ্গলে যাচ্ছি, গিয়ে কাঠকুটো কেটে নিয়ে আসছি মা, আপনি চিন্তা করবেন না। তারপর তারা তার সাথে করে তার মেয়েকে নিয়ে জঙ্গলে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। জঙ্গলে গিয়ে সে কিছু কাঠকুটো পেরে নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে আসতে থাকে। আর আস্তে আস্তে সেখানে দেখতে পায় একটা সাধু বাবা রাস্তার মাঝখানে শুয়ে আছে। সেটা দেখে তারা অনেক অবাক হয়ে যায়। আরে সাধু বাবা যে এরকমভাবে রাস্তার মাঝখানে শুয়ে আছে কেন? আমার মনে হয় সাধু বাবার যে কোনো জ্ঞান নেই, জ্ঞান হারিয়ে রাস্তার মাঝখানে শুয়ে আছে। না না, আমাকে এখন কিছু একটা করতে হবে। আচ্ছা কুসুম, শোন মা, তুই এখানে থাক, আমি এক্ষুনি আসবো, এখান থেকে কোথাও যাবি না, বুঝেছিস? তারপর তারা সামনে একটু এগিয়ে যেতে দেখে একটা জলাশয় আছে। সেখান থেকে একটু জল নিয়ে আসে আর সাধু বাবার চোখে মুখে ছিটিয়ে দেয়, আর সাধু বাবার জ্ঞান ফিরে আসে। ধন্যবাদ কন্যা, তুমি আমাকে জ্ঞান ফিরিয়েছ। তুমি যদি আমাকে এখন জ্ঞান না ফেরাতে, তাহলে জানি না এখানে কতক্ষণ এমনভাবে পড়ে থাকতাম। না না সাধু বাবা, আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, সেও আপনাকে এমনভাবে সাহায্য করত। আচ্ছা সাধু বাবা, আপনি এমনভাবেই অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন কেন? মারে, আমি কিছুদিন ধরে এই বনে তপস্যা করছিলাম, কিন্তু কিছু না খাওয়ার কারণে কখন যে বেহুশ হয়ে পড়ে গেছিলাম তা আমি কিছুই জানি না। আচ্ছা সাধু বাবা, আপনি কোথায় থাকেন? এই বনের মধ্যে আমার একটা ছোট্ট কুঠির আছে, সেই কুঠিরে আমি থাকি। চল চল মা, তোরা আমার কুটিরে চল। আচ্ছা ঠিক আছে সাধু বাবা, চলুন চলুন, আপনার কুঠিরে চলুন, আমি একটু রান্না বান্না করে দেব, সেটা খেয়ে আপনি একটু শরীরে জোর পাবেন। চলুন দেখি। তারপর তারা এবং তার মেয়ে সেই সাধু বাবার কুঠিরে যায়, আর সেখানে গিয়ে তারা রান্নাবান্না করতে শুরু করে এবং তারা সেই কুঠির খুবই পছন্দ হয়। সেখানে তারা শান্তি অনুভব করছিল। তারপর তারা সে আর বাড়িতে ফিরে যায় না, সেই সাধু বাবার কুঠিরে থাকতে শুরু করে। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তারা ওখানে থাকতো এবং কাজকর্ম করত, সেখানে খুব আনন্দের সাথেই থাকতো। তবে অন্যদিকে তারা শাশুড়ি এবং তারা সতীন বলতে থাকে, আরে ও বৌমা, আমার না চা খেতে খুব মন চাইছে, একটু যাও না মা, গরম গরম একটু চা বানিয়ে নিয়ে আসো। উফ, একদণ্ড শান্তিতে আমাকে বসতে দেয় না এই বুড়িটা। সারাক্ষণ শুধু কাজ করো কাজ করো, একটা না একটা কাজ লাগিয়ে দিচ্ছে আমার পিছনে। বুঝতে পারছি না সেই তারা যে কোথায় গেল, তাকেও দেখতে পাচ্ছি না এই বাড়িতে। সারা বাড়ির কাজ তো ওই ভূতি তারাই করে। সে গেল কোথায়? জঙ্গলে কাঠ কাটতে গেল, আর সেখান থেকে আর ফিরে এলো না। মনে হয় জঙ্গলের কোনো হিংস্র জানোয়ার ও খেয়ে নিয়েছে। কিন্তু ঠিক আছে, কিন্তু এবার যে সারা বাড়ির কাজ যে আমাকে করতে হবে, দূর, ভালোই লাগছে না। তারপর কবিতা চা বানিয়ে তার শাশুড়ি মাকে দেয়। আচ্ছা মা, একটা কথা জিজ্ঞাসা করছি, ওই ভূতি তারা কোথায় গেলেন বলুন তো? এই কদিন ধরে ওকে যে বাড়িতে দেখতে পাচ্ছি না। সারা সংসারের কাজ তো ও একাই করতো, কিন্তু তাকে যে আর এখন দেখতে পাচ্ছি না। গেল কোথায় তা কে জানে। তোমাকে কি বলি বলো তো বৌমা, ও কোথায় গেল না গেল আমি জানি না। তবে সেই দিন কাঠকুটো পাড়ার জন্যই তো জঙ্গলে গেছিল, কিন্তু তারপর যে আর বাড়িতে ফিরে আসেনি। মনে হয় কোনো হিংস্র জানোয়ারের পেটে গেছে। ঠিক হয়েছে, বেশ হয়েছে। আর এমনিতে আমরা তো ওকে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু এই মুখ পুরি তো যাচ্ছিল না। সে খুব ভালোই হয়েছে, কোনো জন্তু জানোয়ার ওকে খেয়ে নিয়েছে মা। আচ্ছা শোনো মা, যাও যাও, তুমি রান্নাটা বসিয়ে দাও। ওই দিন যে তুমি পায়েসটা বানিয়েছিলে না, এত সুস্বাদু হয়েছে কি বলবো। ওরকমই পায়েস আজকের একটু বানিয়ে তো, খুব খেতে মন চাইছে গো। রান্নাবান্নার কথা শুনে কবিতা মনে মনে অনেক রেগে যায়, কিন্তু সে সবার সামনে প্রকাশ করে না। তবু সে ভালো বউ সাজার জন্য নাটক করতে থাকে, বাড়ির সব কাজকর্মগুলো করতে থাকে। এমনভাবে কিছুদিন কেটে যায়, সে বাড়ির সব কাজকর্ম করত। কিন্তু একদিন আরে বৌমা, আজকের একটু ভালোভাবে রান্না বান্না করবে মা। আজকের আমার ওই বান্ধবী সরলা আর তার বৌমা আসবে, তা আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার নেমন্তন্ন রেখেছি গো মা। তুমি কিন্তু সব কিছু নিজের হাতে সামলে নিও।
দেখুন মা, বাড়ির এই সব কাজকর্ম আমি একা করতে পারবো না, আর আমার আর ভালো লাগে না। শুধু কাজ আর কাজ, একের পর এক কাজ দিয়েই যাচ্ছেন। শুনুন মা, এই সব কাজকর্ম আপনার ওই কালী বৌমাই ভালো করতে পারে। ওর দ্বারা এসব কাজকর্ম খুব ভালো। যেদিন থেকে ও বাড়িতে নেই সেদিন থেকে আমি গরুর মতো খেটে যাচ্ছি। না না, আমি এসব করতে পারবো না। যদি আপনার বান্ধবীদের খাওয়ানোর এত ইচ্ছা হয় তাহলে নিজের হাতে রান্না করে খান। মালতী তার নতুন বৌমার এমন রূপ দেখে সে অবাক হয়ে যায়। সে আর কোনো কিছু কথা বলে না। অন্যদিকে কুঠিরে বসে বসে সাধু বাবা তারাকে বলতে থাকে, হ্যাঁ রে মা, অনেক দিন তো হয়ে গেল তুই আমার এই কুঠিরে আছিস, কিন্তু তোর বাড়ির লোকেরা তোকে নিয়ে নিশ্চয়ই খুব দুশ্চিন্তা করছে। সাধু বাবার এমন কথা শুনে তারা চোখ থেকে জল আসে। তখন সে বলতে থাকে, না না বাবা, আমাকে নিয়ে কারা দুশ্চিন্তা করবে? আমাকে নিয়ে দুশ্চিন্তা করার মতো এই দুনিয়াতে কেউ নেই। যে আমার ঠাকমা সবসময় আমার মায়ের উপর অত্যাচার করে, আমার মাকে ধরে ধরে মারে। আর আমার বাবা তো সবসময় উল্টোপাল্টা কথা শোনাতে থাকে আমার মাকে। আর আমার নতুন মা সব সময় আমার মাকে কালি কালি বলতে থাকে। সাধু বাবা বুঝতে পারে তারার গায়ের রং নিয়ে তার শ্বশুর বাড়িতে সবাই অনেক অত্যাচার করে। আর তারা সাধু বাবার কাছে সব ঘটনা খুলে বলে। সব শোনার পর সাধু বাবা বলতে থাকে, আমি বুঝতে পেরেছি রে মা, তোর এই গায়ের রং দেখে সবাই অনেক কটাক্ষ করে তোকে নিয়ে। তোর শ্বশুরবাড়ির লোকজন তোর ওপর খুব অত্যাচার করে, তোকে নিয়ে সবাই হাসি ঠাট্টা করে। কিন্তু এর উপায় আমার কাছে আছে। বাবা, তুমি কোন উপায়ের কথা বলছো? আমি ঠিক বুঝতে পারছি না। শোন মা, তুই আমার এতদিন ধরে সেবা করেছিস, তাই আমি তোকে বরদান দিচ্ছি। তুই পুত্র সন্তানের লাভ করবি। তবে তুই যদি ওই দেবভূ ঝর্ণার জলে গিয়ে স্নান করতে পারিস, তাহলে তোর কালো রং চলে গিয়ে সুন্দর রং চলে আসবে তোর গায়ে, আর তুই অনেক সুন্দরী হয়ে যাবি। তবে একটা কথা মনে রাখিস মা, একমাত্র সূর্য ওঠার আগে ওই ঝর্ণা জলে তোকে স্নান করতে হবে। তারপর তুই তোর রং ফিরে পাবি, তা না হলে নয়। সাধু বাবার কথা তারা মন দিয়ে শুনতে থাকে। পরদিন সকালবেলা তারা সেই ঝর্ণার জলে স্নান করার জন্য রওনা দিয়ে দেয়। আর সে জঙ্গলের রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ দেখতে পায় একটা খরগোশের পিছন পিছন একটা শিয়াল ধাওয়া করতে থাকে। এটা দেখার পর সেখানে তারা বলতে থাকে, এটা আমি কি দেখছি? ও শিয়ালটা ওই খরগোশকে যদি ধরতে পারে তাহলে ওকে যে খেয়ে নেবে। না না, এটা হতে দেওয়া যায় না। এদিকে যে সময় হয়ে যাচ্ছে, সাধু বাবা বলেছে যদি আমি সূর্যোদয়ের আগে যদি স্নান করি তারপর আমার সৌন্দর্য পাবো, তা না হলে নয়। কিন্তু এদিকে যে শিয়াল ওই খরগোশটাকে খেয়ে নেবে। না না, আমার সৌন্দর্য চায় না। আমি যদি একটা প্রাণ বাঁচাতে পারি সেটাই আমার জন্য অনেক। তারপর তারা তাড়াতাড়ি করে ওদের পিছন পিছন যেতে থাকে। আর অবশেষে ওদের দুজনের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে পড়ে। আর তারাকে দেখে শিয়াল ওখান থেকে পালিয়ে যায়। আর খরগোশ তার রূপ বদলে সে সাধুর রূপে চলে আসে। এটা দেখে তারা অনেক অবাক হয়ে যায়। বাবা, আপনি এখানে? আপনি যে খরগোশের রূপ বদলে এমনভাবে আসলেন কি করে বাবা? আমি তোকে পরীক্ষা করার জন্য এই খরগোশের রূপ নিয়েছি, আর দেখছিলাম যে তুই কি করতে চাস না করতে চাস। তো এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস। তোর মন অনেক বড় রে মা। যা মা, যা যা, তুই গিয়ে এবার ঝর্ণার জল থেকে স্নান করে আয়। তারপর তারা সে ঝর্ণার দিকে যায়। আর সেই ঝর্ণার জলে গিয়ে সে স্নান করতে থাকে। আর সে স্নান করার পর সেখানে তার কালো রূপ চলে গিয়ে তার সৌন্দর্য রূপ চলে আসে। সে অনেক সুন্দর হয়ে যায়। তারা যখন কুঠিরে ফিরে আসে, তারার মেয়ে তারাকে দেখে অনেক খুশি হয়ে যায়। তার মায়ের এত সৌন্দর্য দেখে তার খুব ভালো লাগে। তারপর সাধু বাবা তারাকে বরদান দেয় যে সে পুত্র সন্তান লাভ করবে। তারপর তারা তার মেয়েকে নিয়ে তার শ্বশুর বাড়িতে চলে যায়। তারা যখন তার সৌন্দর্য নিয়ে বাড়িতে ফিরে আসে আর তারাকে দেখার পর তারা স্বামী এবং তারা সতীন অনেক অবাক হয়ে যায়। তখন তারা স্বামী বলতে থাকে, আরে তারা, তুমি এত সৌন্দর্য কি করে হয়ে গেলে? তোমার তো কালো গায়ের রং ছিল, তাহলে এত সুন্দর কিভাবে হয়ে গেলে? এ তো আমি দেখতে পাচ্ছি কবিতার থেকেও তুমি অনেক সুন্দর হয়ে গেছো। আমি কাঠ কাটার জন্য জঙ্গলে গিয়েছিলাম। আর সেখানে একটা সাধু বাবার সাথে আমার দেখা হয়েছিল। আর কিছুদিন ধরে ওই সাধু বাবার কুঠিরে আমি সাধু বাবাকে সেবা করেছিলাম। আর সাধু বাবা আমাকে বরদান দিয়েছে আমি পুত্র সন্তান লাভ করব। আর ওনার অনুমতিতে আমি ঝর্ণার জলে স্নান করার পর আমি আমার সৌন্দর্য ফিরে পেয়েছি।
তাহলে তাহলে এবার তো তোমাদের কোনো অসুবিধা নেই, আমি এবার পুত্র সন্তানের জন্ম দিতে পারবো। না না তারা, আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি ভালোভাবে। চলো তারা, এখানে দাঁড়িয়ে থেকো না, ঘরের মধ্যে চলো। তোমাকে নিয়ে আর আমি কখনো আর কটাক্ষ করব না, তোমাকে নিয়ে আর কখনো উল্টোপাল্টা কথা বলবো না। চল মা, চল ঘরে চল, তুই যে আমার ছোট রাজকন্যা। আচ্ছা, আমি মাকে এখানে দেখতে পাচ্ছি না, মা কোথায়? তারা কিছুদিন ধরে মায়ের চেয়ে খুব শরীর খারাপ, মা এখন ঘরে শুয়ে আছে। তারপর তারা তার শাশুড়ি মায়ের ঘরে যায়। তার শাশুড়ি মা তারাকে দেখার পর অনেক অবাক হয়ে যায়। সে শুধু এটাই ভাবতে থাকে যে তারা তার এত সুন্দর রূপ কী করে পেল। তারা তার কিছুদিন ধরে তার শাশুড়ি মায়ের সেবা ধর্ম করতে থাকে, আর তার শাশুড়ি অনেক সুস্থ হয়ে যায়। মা রে, আমায় ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। এতদিনে আমি বুঝতে পেরেছি রে মা, রূপ দিয়ে সব কিছু করা যায় না। আমি যে তোর ওপর অনেক অত্যাচার করেছি, কিন্তু তুই মা আমার ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। না না মা, যা হওয়ার হয়ে গেছে, এইসব নিয়ে আপনি ভাববেন না। আপনি তাড়াতাড়ি ভালোভাবে সুস্থ হয়ে যান, এটাই আমি চাই মা। তারপর থেকে মালতী তার বৌমা এবং তার নাতনিকে ভালোবাসতো। আর এই সবগুলো দেখার পর কবিতা সে মনে মনে অনেক জ্বলতো। যেদিন থেকে তারা এই বাড়িতে এসেছে সেদিন থেকে কেউ আমাকে ভালোবাসে না। তারা সৌন্দর্য দেখে সবাই গলে যাচ্ছে, তারাকে সবাই ভালোবাসছে, আদর করছে, আর আমি এক ঘরের একটা কোণে পড়ে আছি। না না, এটা হতে পারে না, আমি তারাকে মেরেই ফেলবো। কবিতা যখন তার ঘরে বসে বসে এসব কথা বলছিল, তাই তারা সে ঘরের বাড়ি থেকে তার সব কথা শুনতে পায়। তারপর সে কবিতার কাছে এসে বলতে থাকে, কবিতা, আমি তোমাকে নিজের বোন ভাবি, তাই তোমাকে ভালোবাসি। আর তুমি কিনা আমাকে দেখে এত হিংসা করো যে আমাকে মারার জন্য এত চেষ্টা করছো। ছি কবিতা, আমি কখনো ভাবতে পারিনি যে তুমি এতটা নিচে নেমে যাবে। যখন আমি কালো ছিলাম তখন কিন্তু বাড়ির সবাই তোমাকেই ভালোবাসতো, আমাকে মারধর থেকে শুরু করে অপমান সব কিছু করতো, তবু আমি মুখ বন্ধ করে শুনে নিতাম। আর আজকে যখন সবাই আমাকে ভালোবাসছে, তখন তুমি সেটা সহ্য করতে পারছো না, তাই না? সেই কারণে আমাকে মারার চেষ্টা করছো। দেখো বোন, আমি তোমাকে একটা কথা বলি, আমাদের দুজনের স্বামী কিন্তু একটাই। ওর ওপর যতটা আমার অধিকার আছে, ঠিক ততটা তোমার অধিকার আছে, কারণ আমাদের দুজনকেই ও বিয়ে করেছে। তাহলে তুমি তোমার অধিকার কেন ফলাচ্ছ না? ফলাও, কোনো অসুবিধা নেই। কবিতা তারার মুখ থেকে এমন কথা শুনে সে তার নিজের ভুলটা বুঝতে পারে আর বলতে থাকে, দিদি, আমাকে ক্ষমা করে দাও তুমি। আমি এতদিনে তোমাকে ভালোভাবে চিনতে পারিনি, আজকের আমার চোখ খুলে গেছে। সত্যি তোমার মন যে অনেক বড়। যখন তুমি তোমার রূপ নিয়ে এই বাড়িতে ফিরে এসেছো, সবাই তোমাকে কত ভালোবাসছে, এই সবগুলো দেখে আমার একদম ভালো লাগছিল না। আমি মনে মনে জ্বলছিলাম, তাই জন্য এত বড় পদক্ষেপ আমি নিচ্ছিলাম। ছি, এই সবগুলো ভাবাও পাপ। কবিতা তারার কাছে ক্ষমা চাইলে তারা ক্ষমা করে দেয়। দেখতে দেখতে এমনভাবে বেশ কয়েকটা বছর কেটে যায়। আর এদিকে কবিতা সে একটা কন্যা সন্তানের জন্ম দেয়, আর অন্যদিকে তারা সে একটা পুত্র সন্তানের জন্ম দেয়, এবং তাদের সপরিবার সুন্দরভাবে মিলেমিশে থাকতে থাকে।